আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ইতিমধ্যে তোমরা মানসিক কর্তৃক সংক্ষিপ্ত সিলেবাসের কথা শুনেছ, কার্যক্রম শুরু করে দিয়েছো। কালকে আমাদের একটা ক্লাসগুলো হবে, তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবে এবং তোমার আশা করি তোমাদের উপকার হবে। আজকে নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়টি নিয়ে আমি আজকে আবার আমাদের কাছে হাজির হয়েছি তোমাদের জন্য। চতুর্থ অধ্যায়ে পৃথিবীর আভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন, এই অধ্যায়টি নিয়ে আলোচনা করার জন্য। তো চলো, আমরা দেখেছি সৌরজগতের মধ্যে যে একটা গ্রহ আছে, সর্বশ্রেষ্ঠ যে গ্রহটাকে বলে সেটা নাম হচ্ছে পৃথিবী, যেখানে আমরা বসবাস করি। এই পৃথিবীটা সৃষ্টির শুরুতে এমন ছিল তা কিন্তু না। এটা কিন্তু একটা জ্বলন্ত আগুনের গোলার মতো ছিল, একটা গ্যাসীয় পিণ্ড। কালক্রমে তাপ বিকিরণের মাধ্যমে আস্তে আস্তে এটার পরিমাণটা আমাদের বসবাস উপযোগী হয়েছে, কিন্তু অভ্যন্তরটা বা ভিতরের দিকটা কিন্তু এখনো অনেক উত্তপ্ত আছে। আভ্যন্তরীণ এই অবস্থার উপর ভিত্তি করে পৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত এই পৃথিবীটাকে তিনটি স্তরে বিজ্ঞানীরা ভাগ করেছে। এই তিনটি স্তরের নাম কি? অশ্বমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। অশ্বমণ্ডলের উপর অংশটা হচ্ছে ভূত্বক, যেখানে আমরা বসবাস করছি। এই যে গাছপালা, ঘর বাড়ি, যে আমাদের বসবাস, এই সব কিছু কিন্তু এই ভূত্বকের মধ্যে। ভূত্বকের মধ্যে একটা অংশ পৃথিবীর মধ্যে দেখতে একটা পৃথিবীর মধ্যে আমরা যখন একটু খেয়াল করি, দেখা যায় যে পৃথিবীর মধ্যে কিছু অংশ আছে মহাদেশ, কিছু অংশ আছে সমুদ্র, অর্থাৎ স্থলভাগ এবং জলভাগ। এই মহাদেশের ভূত্বকের পুরুত্বটা তোমরা কি জানো? 35 কিলোমিটার। আর সমুদ্রের তলদেশের ভূপৃষ্ঠের পুরুত্ব হচ্ছে 5 কিলোমিটার। অর্থাৎ দুটো মিলে গড়ে ভূপৃষ্ঠের গভীরতা হচ্ছে 20 কিলোমিটার। মহাদেশের স্তরটাকে বলে শিয়াল স্তর এবং সমুদ্রের নিচে ভূপৃষ্ঠের স্তরটাকে বলে সীমা। শিয়াল আর সীমা এগুলো কি? শিয়াল হচ্ছে সিলিকনের সি এবং অ্যালুমিনিয়ামের অ্যাল, এই দুটোকে মিলে শিয়াল স্তর হয়। অর্থাৎ ভূপৃষ্ঠের স্তরটা, এই মহাদেশীয় স্তরটা এই দুটি উপাদানের সমন্বয়ে গঠিত। আর সমুদ্রের তলদেশের ভূপৃষ্ঠটা শিয়াল এবং ম্যাগনেসিয়াম নামে গঠিত। এই জন্য ওই দুইটা উপাদানের প্রথম অংশ নিয়ে নামটাকে বলে সীমা। লক্ষ্য করো শিক্ষার্থীরা, এই যে ছবিটার মধ্যে দেখছো ভূত্বক, আমরা এই যে উপরের অংশটা ভূত্বক থেকে নিচের দিকে দেখো, প্রতি 1 কিলোমিটারে এরকম 1 কিলোমিটারে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায়। আরও 1 কিলোমিটারে আরও 30 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পায়। অর্থাৎ 2 কিলোমিটারে 60 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পায়। এভাবে তাপমাত্রা বাড়তে বাড়তে একেবারে এই যে কেন্দ্রটা আছে না, এই কেন্দ্রটার মধ্যে তাপমাত্রা অনেক বেশি, যা আমাদের সৃষ্টির শুরুতে পৃথিবীটা ছিল। অর্থাৎ এইটুকু হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এই কেন্দ্র এরপরে আমাদের দেখো, এই যে একটা পৃথিবীর একটা অংশ আমরা পড়ে আসলাম, ভূত্বক হচ্ছে এই জায়গাগুলো ভূত্বক। আর এই যে লাল অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গুরুমণ্ডল। গুরুমণ্ডলের বিস্তৃতি হচ্ছে 2885 কিলোমিটার। কত? 2885 কিলোমিটার। এর আবার দুটো অংশ আছে, এই উপরের অংশটাকে বলে ঊর্ধ্ব গুরুমণ্ডল এবং এই নিচের অংশটাকে বলে নিম্ন গুরুমণ্ডল। এখানে মূলত ব্যাসল্ট শিলা দ্বারাই এই জায়গাটা গঠিত। অন্যান্য শিলা খনিজ থাকলেও এখানে এরপর দেখো কেন্দ্রমণ্ডলটা, এই যে আমরা ভাগ করে একটা পৃথিবীর একটা অংশ দেখতে পাচ্ছি, মাঝখানটা দেখো কিরকম উত্তপ্ত, সেটা বোঝানো হচ্ছে এই যদি একটা পৃথিবী হয়, এই হচ্ছে কেন্দ্র। এটার মধ্যে তাপমাত্রা অনেক বেশি, যে তাপমাত্রাটা আমরা একটু আগে আলোচনা করলাম, যে প্রথমে যে অংশটা ছিল এটার বিস্তৃতি হচ্ছে 3486 কিলোমিটার। বিভিন্ন উপাদানের মধ্যে এখানকার নিকেল এবং লোহাটাই হচ্ছে মূল উপাদান। আর এই যে এরকম ব্যাসার্ধটা আছে না, আমরা এখন যা করে আসলে এই কেন্দ্রটাকে ঘিরে এই ব্যাসার্ধ বরাবর কেন্দ্রমণ্ডলের চারপাশে গুরুমণ্ডল এবং ভূত্বকটা বা অশ্বমণ্ডলটা বিস্তৃত। তো শিক্ষার্থীরা,
আমরা এই পৃথিবীর অভ্যন্তরের গঠনটা দেখে আসলাম একটুখানি। এখন আমরা জানি কি ভূত শিলা এবং খনিজ দ্বারা গঠিত। এই যে ভিতরে আমরা যাই দেখি না কেন ভিতরে আমরা একেবারে কেন্দ্রে গঠিত অবস্থায় আছে, তাই এরকম আস্তে আস্তে মাঝখানে ভূমিমণ্ডলেও কিছু শিলা খনিজ আছে এবং আমাদের এই পুরো ভিতরটা শিলা দ্বারা গঠিত। খনিজ হচ্ছে মৌলিক উপাদান, আর এক বা একাধিক খনিজের সমন্বয়ে কি গঠিত? শিলা গঠিত। শিলার মধ্যেও আবার প্রকারভেদ আছে, আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। শিলার মধ্যেও আবার প্রকারভেদ আছে, আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। এই আগ্নেয় শিলাটা কি? আগ্নেয় শিলা কথাটার মধ্যে দেখা একটা আগুনের পরিস্থিতি পাওয়া, অর্থাৎ অগ্নি অবস্থা থেকে শীতল হয়ে যে শিলাটা গঠিত হয় সেটা হচ্ছে আগ্নেয় শিলা। গ্রানাইট, ব্যাসল্ট এগুলো হচ্ছে আগ্নেয় শিলা। পাললিক শিলা ধীরে ধীরে পরিসঞ্চিত হয়ে যে শিলাটা গঠিত হয় সেটাকে বলে পাললিক শিলা। বেলে পাথর, চুনা পাথর, কয়লা এগুলো হচ্ছে পাললিক শিলা। রূপান্তরিত শিলা বিভিন্ন প্রাকৃতিক কারণে আগ্নেয় এবং পাললিক শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে পরিবর্তিত হয়ে নতুন একটা শিলায় পরিণত হলে সেটাকে বলে রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা আবার খুব মজবুত হয়, যেমন ধরো চুনা পাথর থেকে পরিবর্তিত হয়ে মার্বেল হয়, আবার বেলে পাথর থেকে পরিবর্তিত হয়ে গ্রাফাইট হয়। এগুলো হচ্ছে রূপান্তরিত শিলা উদাহরণ। আমরা জানি ভূত্বক সর্বদা পরিবর্তনশীল। এই পরিবর্তনটা ধীরে ধীরে হতে পারে, আবার আকস্মিক হতে পারে। তা আকস্মিক পরিবর্তন কোনগুলো? সাধারণত আমরা এই নামগুলো সবাই কম বেশি জানি, এটা ফলাফল সম্পর্কে আমাদের ধারণা আছে। যে কোনো নাইট্রাইটে পড়ি, আমরা অনেক কিছু টিভিতে দেখি, খবরে দেখি। ভূমিকম্প এবং আগ্নেয়গিরি অগ্নুৎপাত এগুলো হচ্ছে আকস্মিক। আকস্মিক মানে কি? হঠাৎ, যার জন্য মানুষ প্রস্তুতি দিতে পারে না, হয়তো বা পূর্বাভাস যদি পায়, যার জন্য কোনো প্রস্তুতি থাকে না। তাহলে ভূমিকম্পটা কীভাবে হয়? কোনো কারণে যদি ভূপৃষ্ঠ ত্বকটা ভূত্বকটা যদি কাঁপে তখন সেটাকে বলে ভূমিকম্প। বিভিন্ন কারণ হতে পারে, প্রাকৃতিক কারণ হতে পারে, আবার আগ্নেয়গিরি অগ্নুৎপাতের কারণে হতে পারে, পৃথিবীর কেন্দ্রে যে জৈব পদার্থগুলো আছে ওদের রাসায়নিক বিক্রিয়ার কারণে হতে পারে। সেই কম্পনের কারণে ভূমিকম্প সৃষ্টি হয়। এই কম্পনটা যদি সমুদ্রের তলদেশে হয় ভূপৃষ্ঠে, তখন সমুদ্রের পানির ভিতরে একটা ঢেউয়ের সৃষ্টি হয়, তখন সেটাকে বলে সুনামি। আর আগ্নেয়গিরি অগ্নুৎপাতটা কি? আগ্নেয়গিরি অগ্নুৎপাতটা হচ্ছে কেন্দ্রের মধ্যে যে আমরা যে গরম যে উত্তপ্ত অবস্থা দেখে আসলাম সেগুলোর নাম হচ্ছে, গলিত পদার্থগুলোর নাম হচ্ছে ম্যাগমা। এগুলো রাসায়নিক বিক্রিয়ার কারণে নিজেদের মধ্যে যদি একটা গতির সৃষ্টি হয়, এটা প্রচণ্ড বেগে ভূত্বকে কোনো দুর্বল বা ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে। বেরিয়ে আসলে পরে সেই ম্যাগমার নাম হয়ে যায় লাভা। এটাকে বলে আগ্নেয়গিরি অগ্নুৎপাত। আগ্নেয়গিরি অগ্নুৎপাত মানে যদি এরকম যদি হয় একটা পাহাড়েতে, এখান থেকে যদি এইভাবে, এগুলো হচ্ছে লাভা, এগুলো হচ্ছে ম্যাগমা। কি? এটা হচ্ছে ম্যাগমা। এই ম্যাগমা উত্তপ্ত হয়ে এখানে যে লাভা আঘাত করে, এইটার নাম তখন হয়ে যায় কি? লাভা। যে আগ্নেয়গিরির মধ্যে অল্প কার্যের আছে, যেমন ধরো সুপ্ত আগ্নেয়গিরি, সক্রিয় আগ্নেয়গিরি, তারপরে মৃত আগ্নেয়গিরি। কি আছে? সক্রিয় আগ্নেয়গিরি কোনটা? সক্রিয় মানে যেটা এখনো সবসময়ই লাভা উদ্দীপিত হচ্ছে, ওই এলাকার আশেপাশেও কেউ থাকে না, কারণ যাতে মানে উত্তপ্ত, এখানে মানুষ বসবাস বা কোনো প্রাণী ওখানে বসবাস করতে পারে না। এটা হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি। তাহলে সুপ্ত আগ্নেয়গিরি কোনটা? সুপ্ত আগ্নেয়গিরি সবসময় উদ্গীরণ হয় না, মাঝে মাঝে কখনো বন্ধ থাকে, আবার কখনো এটা এখান থেকে লাভা উদ্গীরিত হয়, সেটাকে বলে সুপ্ত আগ্নেয়গিরি। আর মৃত আগ্নেয়গিরি কোনটা? এটা হচ্ছে কোনো এক সময় হয়তো বা লাভা উদ্গীরিত হয়েছে কিন্তু আর হয়নি এবং ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নেই, সেটাকে বলে মৃত আগ্নেয়গিরি। এই হচ্ছে মোটামুটি আমাদের আগ্নেয়গিরির গঠন সম্পর্কে আমরা একটু করলাম। এতক্ষণ আমরা পৃথিবীর আগ্নেয়গিরির গঠনটা নিয়ে মোটামুটি একটু আলোচনা করেছি। এবার আমরা বাহ্যিক গঠনটা নিয়ে আলোচনা করব। পৃথিবীর বাহ্যিক গঠনটা কি? বাইরের যে রূপটা আমাদের এই পৃথিবীতে আমরা চলাচল করতে গেলে আমরা কি দেখি যে সবাই সবটা জায়গাকে একই রকম না, কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও বন্ধু, কোথাও সমতল, এরকম নানান রকমের অবস্থা আমরা দেখতে পাই। এটাই হচ্ছে পৃথিবীর বাহ্যিক গঠন। এই বাহ্যিক গঠনটা মোটামুটি তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পর্বত, একটা মালভূমি, একটা হচ্ছে পর্বত
সমভূমি থেকে উঁচু খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে বলে পর্বত। 1000 মিটারের চেয়ে উঁচু যদি হয় তবে সেটাকে বলে পর্বত, আর 1000 মিটারের নিচে হলে সেটাকে বলে পাহাড়। এই পর্বতের আবার প্রকারভেদ আছে, 4 ধরনের পর্বত আছে। একটা হচ্ছে ভূমির পর্বত, একটা হচ্ছে আগ্নেয় পর্বত, একটা হচ্ছে ত্রিস্তূপ পর্বত, আর একটা হচ্ছে ল্যাটেরাইট পর্বত। ভূমির পর্বতটা কি? ভূমির পর্বতটা হচ্ছে ভাঁজের মাধ্যমে সৃষ্টি হয়। প্রবল পার্শ্ব চাপের কারণে ভূপৃষ্ঠে যদি একটু চাপের পার্শ্ব চাপের ফলে তখন কোনো জায়গা উঁচু হয়ে যায়, কোনো জায়গা নিচু হয়ে যায়। এই উঁচু জায়গাটা হচ্ছে ভূমির পর্বত। অনেকটা যেমন করে একটা সমতল টেবিলের উপর যদি একটা কাপড় রাখা হয়, দুই পাশ থেকে যদি কাপড়টাকে চেপে আনা হয়, এই কাপড়ের মধ্যে ভাঁজের সৃষ্টি হয়। এই যে উঁচু এবং নিচু জায়গা ঠিক পৃথিবীর পৃষ্ঠের মধ্যে এরকম হয়। প্রবল পার্শ্ব চাপে এই উঁচু জায়গাগুলিকে বলে ভূমির পর্বত। এটা এইভাবে ভাঁজের মাধ্যমে সৃষ্টি হয়। যেমন এশিয়ার হিমালয় পর্বত, আল্পস পর্বত, উত্তর আমেরিকার রকি পর্বত, দক্ষিণ আমেরিকার আল্পস পর্বত, এগুলো হচ্ছে ভূমির পর্বতের উদাহরণ। আগ্নেয় পর্বতটা, আগ্নেয় পর্বতটা হচ্ছে একটু জ্বলন্ত আগুনের একটা আভাস পাওয়া যায় এখানে। যেমন ধরো আমরা যে লাভা পরে আসছি আগ্নেয় অগ্নিকাণ্ড, এই লাভাগুলো কৃত হয়ে লাভাগুলো জমে জমে ঠান্ডা হয়ে যে উঁচু একটা স্থানের সৃষ্টি করে, সেটাকে বলে আগ্নেয়। এটা লাভাগুলো সঞ্চিত হয়ে সৃষ্টি হওয়ার কারণে এটাকে আবার সঞ্চিত পর্বত বলা যায়। যেমন ইতালির ভেসুভিয়াস, কিলিমানজারো, জাপানের ফুজিয়ামা, এগুলো হচ্ছে তোমার আগ্নেয় পর্বতের উদাহরণ। ত্রিস্তূপ পর্বত, প্রবল পার্শ্বচাপের ভূপৃষ্ঠ কোথাও স্থানচ্যুতি ঘটে, স্থানচ্যুতি ঘটার কারণে কোনো ভূপৃষ্ঠ কখনো নিচু স্থান হয়ে যায়। যে চ্যুতি সৃষ্টির কারণে যে উঁচু জায়গাটার সৃষ্টি হয় সেটাকে বলে ত্রিস্তূপ পর্বত। তাহলে জার্মানির ব্ল্যাক ফরেস্ট, পাকিস্তানের লবণ পর্বত, এগুলো এভাবে সৃষ্টি হয়েছে। এরপর আছে ল্যাটেরাইট পর্বত। আমরা একটু আগে পরে আসছি পৃথিবীর পৃষ্ঠের মধ্যে যে আগ্নেয়গিরি উৎপাত হয়, কেন্দ্রের মধ্যে যে গলিত ম্যাগমাগুলো আছে, এগুলো প্রচণ্ড বেগে উৎক্ষিপ্ত হয়ে আসে। যদি সে কোনো কারণে উৎক্ষিপ্ত হতে না পারে, ভূপৃষ্ঠের কোনো ফাটল দিয়ে যদি সে বাইরে না আসে, ভূপৃষ্ঠের নিচে কোথাও জমা বেঁধে যায়। যেমন ধরো এমন যদি হয় ভূপৃষ্ঠ এইটা এই নিচে এই আগ্নেয়গিরি উৎপাতটা আসা করে এই ভূপৃষ্ঠটাকে উঁচু করে তোলে, এই ভূপৃষ্ঠটা উঁচু হয়ে যায়। ভূপৃষ্ঠের নিচে জমা থেকে ভূপৃষ্ঠটা উঁচু হয়ে যায়, তখন সেটাকে বলে ল্যাটেরাইট পর্বত। যুক্তরাষ্ট্রের হ্যাঙ্গি পর্বতটা এভাবে সৃষ্টি হয়েছে। এই হচ্ছে আমাদের পর্বত। মালভূমি কি? মালভূমি হচ্ছে সমুদ্র থেকে উঁচু কিন্তু পর্বত থেকে নিচু ভূমিকে মালভূমি বলে। মালভূমির মধ্যে আবার কয়েকটি 3 প্রকারের মালভূমি আছে। একটি হচ্ছে পর্বত দ্বারা বেষ্টিত মালভূমি, আরেকটা হচ্ছে পাদদেশীয় মালভূমি, একটা হচ্ছে মহাদেশীয় মালভূমি। পর্বত মধ্যবর্তী মালভূমি কি? এই পর্বত মধ্যবর্তী মালভূমি হচ্ছে এই মালভূমির চারপাশে পর্বত দ্বারা বেষ্টিত থাকে। যেমন ধরো এমন যদি একটা মালভূমি হয়, এই পাশেও পাহাড় থাকবে, এই পাশেও পাহাড় থাকবে, এইটা হবে মালভূমি। এই হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি, তার চারপাশে পর্বত থাকে, এগুলো পর্বত বেষ্টিত মালভূমি। তিব্বত, বলিভিয়া, মেক্সিকো, এগুলো হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি। এরপর ধরো আছে পাদদেশীয় মালভূমি। পাদদেশীয় মালভূমিটা কি? উঁচু পাহাড় পার্বত্য হয়ে পাহাড়ের পাদদেশে বা পাহাড়ের নিচের দিকে যে মালভূমিটা সৃষ্টি হয় সেটাকে বলে পাদদেশীয় মালভূমি। ধরো এই যদি হয় পাহাড়, তাহলে এইখানে এই পাদদেশের মধ্যে যে মালভূমিটা সৃষ্টি হয় সেটাকে বলে পাদদেশীয় মালভূমি। কলোরাডো, পাতাগোনিয়া, এরকম মালভূমি। এরপর আছে মহাদেশীয় মালভূমি। মহাদেশীয় মালভূমির সাথে আসলে পাহাড়ের কোনো সম্পর্ক নেই, এটা নিম্নাঞ্চল দ্বারা পরিবেষ্টিত থাকে, এটার চারপাশে নিম্নাঞ্চল থাকে, এটাকে বলে মহাদেশীয় মালভূমি। যেমন স্পেন, অস্ট্রেলিয়া, সৌদি আরব, এগুলো হচ্ছে মহাদেশীয় মালভূমির উদাহরণ। এরপর আছে ধরো সমভূমি। মালভূমির পর যদি আমরা একটা সমভূমিটা করতে চাই সংক্ষেপে, সেটা হচ্ছে কি? বিস্তীর্ণ সমতল ভূমিকেই সমভূমি বলে। আমাদের আশেপাশে আমরা যদি একটু পৃথিবীর ব্যাপটাকে যদি আমরা একটু দেখলাম অনেক দেশগুলো অনেক বিস্তীর্ণ একটু সমভূমি। তো এই সমভূমিটা আবার সৃষ্টি হয় 2 ভাগে, একটা হচ্ছে সঞ্চয়জাত সমভূমি, একটা হচ্ছে ক্ষয়জাত সমভূমি। এই নামের মধ্যে এটার পরিচয়টা পাচ্ছ। সঞ্চয়জাত মানে কি? একদম নিচু অঞ্চলগুলিতে বিভিন্ন পলি, কাদা, কাদা, পলিমূলের সমস্ত কিছু জমে জমে একটা যদি বিস্তীর্ণ ভূমি সৃষ্টি হয় তখন সেটাকে বলে সঞ্চয়জাত সমভূমি। আর ক্ষয়জাত মানে একটু উঁচু জায়গাগুলি ক্ষয় হয়ে বিভিন্ন প্রাকৃতিক কারণে এখান থেকে উপরের দিকে যদি স্তর সরে গিয়ে একটা সমতলের সৃষ্টি
সৃষ্টি করে তখন সেটাকে বলে ভরজাত সমূহ। শিক্ষার্থীরা, আজকে আমরা পৃথিবীর অভ্যন্তর এবং বাহ্যিক দুটো বিষয় নিয়েই একটু সংক্ষেপে আলোচনা করেছি। তোমাদের এই ক্লাসটাকে যদি পর্যবেক্ষণ করো এবং বইটাকে সাথে নিয়ে একটু অনুসরণ করো, সাথে সাথে তুমি যদি নিজের চেষ্টা করো, আমার মনে হয় তোমার এই অধ্যায়টা সম্পর্কে আমি যত সংক্ষেপে আলোচনা করি না কেন তোমার বুঝতে কোনো অসুবিধা হবে না। পুরো অধ্যায়টা যদি তুমি একটু ভালো করে মনোযোগ দিয়ে করো, অধ্যায়টাকে তুমি আনতে করার চেষ্টা করতে পারবে। আশা করি তোমার এই অধ্যায়টা এখন করতে ভালো লাগবে ক্লাসের পরে। তো সবাই ভালো থেকো, মন দিয়ে ক্লাস করবে এবং পড়ালেখাগুলো রেডি করবে। সবাই সবার জায়গায় সুস্থ থাকার চেষ্টা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ভালো।